যে রেফারেল লেটার থাকলে দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসার জন্য আপনারা পাঠাবেন, তখন সে প্রতিউত্তর দেয় যে আমি যেটা বলছি আমাকে সরকার মিথ্যা বলাইছে, সরকারের কাছে এই মুহূর্তে তেমন কোনো টাকা নাই। আমি কে বলেছে যে সরকার মিথ্যা বলিয়েছে, সে তার নামটা যদি একটু বলেন। তিনি স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব, এতটুকুই জানি, আমি ব্যক্তিগত ভাবে আর না যাই। তো তিনি বলেছেন এটার কোনো ডকুমেন্টস বা জি আমার কাছে অডিও রেকর্ড আছে। জি আমি চাইলে আপনাকে সরকার বলেছে মিথ্যা বলানোর জন্য। সরকার আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে। সরকারের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত অর্থ নাই। গত এক বছরে মূলত স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা এবং অচলাবস্থার জন্য প্রধান উপদেষ্টার মূলত আমি স্বজনপ্রীতিকে দায়ী মনে করছি। স্বজনপ্রীতির কারণে অযোগ্য এবং অসুস্থ একজন ব্যাংকারকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা কতটা যৌক্তিক আমার জানা নেই, যার ফলে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সংস্কার তেমন কোনো কিছু সংগঠিতই হয় নাই। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তাদের অবহেলায় ফেলে ধুকে ধুকে একদিকে যেভাবে মারা হয়েছে, অন্যদিকে শহীদদের ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে যে গণকবরগুলো আছে সেখান থেকে শহীদের লাশ পর্যন্ত উত্তোলন করা হয় নাই, যেখানে শহীদদের মারা আজ অবধি শহীদ তার সন্তানের লাশটা পর্যন্ত ফিরে পায় নাই। তো মূলত আমি বলবো যে এখানে মৃত্যুই কেবল ঘটেনি, এখানে ঘটতেছে অপমৃত্যু। তো যেখানে আমি মনে করতেছি যে দেশের সত্য এবং মিথ্যার পার্থক্যটাই দিন দিন লোপ পাচ্ছে এইরকম স্বাস্থ্য ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে। কারণ অবশ্যই আমি আমার সন্তানকেও তো অবশ্যই কোনো দিন পাঠাবো না, আমার ভবিষ্যতের সন্তানকে তো অবশ্যই কোনো দিন আমি সত্যের জন্য লড়তে নামাবো না যদি আমি জানতে পারি যে সে হয় গাজী হয়ে ফিরবে অথবা শহীদ হবে, এরকমটাই নয়, বরঞ্চ তার ধুকে ধুকে অপমৃত্যু হবে কিংবা তার লাশটা পর্যন্ত খুঁজে পাবো না। তো আমরা এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আর কি মূলত এই সংবাদ সম্মেলনটি ডেকেছিলাম। এই ভাগ্যের নির্মম পরিহাসে যে ম্যাডাম ক্যান্সারের আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টা আছেন তিনি সিঙ্গাপুরে গিয়েছেন, আর যারা জেনে বুঝে নিজের জাতিকে রক্ষা করার জন্য নিজেকে ঢাল বানিয়ে নিজের শাহাদত বরণ করেছেন অথবা পঙ্গু হয়েছেন, তারা যখন চিকিৎসার জন্য যখন কোনো আহতরা চিকিৎসার জন্য যায় তখনই তাদেরকে শুনতে হয় যে দেশের বাইরে ডক্টরেরা কি বিশেষ কোনো বই পড়ে ডক্টর হয়েছেন? দেশে সারা পৃথিবীর মেডিকেল বই এক, দেশে যা আছে এরকম আন্তরিক এবং সর্বোচ্চ চিকিৎসা সিঙ্গাপুরেও পাবা না। তো ম্যাডাম কিসের জন্য সিঙ্গাপুরে গিয়েছেন? এবং ম্যাডাম গিয়েছেন যেহেতু ক্যান্সারের পেশেন্ট, আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখি ম্যাডাম তো দেশের ভিতরে একমাত্র ক্যান্সারের পেশেন্ট নন, দেশে তো আরও হাজার হাজার ক্যান্সারের পেশেন্ট আছেন। এমন কি ম্যাডাম 16 তারিখে রওনা করেছেন এবং 18 তারিখে একটা ক্যান্সারের আক্রান্ত শিশু, ছোট্ট বাচ্চা, সে অর্থাভাবে সে ক্যান্সার প্রপারলি ট্রিটমেন্ট করার অভাবেই মারা গেছে। আমি জানি না তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা যায় তো কিনা, যখন ম্যাডাম অলরেডি সিঙ্গাপুরে। তো ম্যাডাম যদি চাইতেন এই একটা বছর তার জন্য পর্যাপ্ত সময় ছিল দেশে ওই ট্রিটমেন্টটাই দেশে নিয়ে এসে নিজে গ্রহণ করা এবং অন্যান্য সকলকে গ্রহণ করানোর ব্যবস্থা করার জন্য, কিন্তু ম্যাডাম তা করেনি, কেবলমাত্র ম্যাডাম একাই চলে গিয়েছেন। এবং অন্যদিকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক দায়িত্বশীলদের মুখেই শুনি, এবং কি স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামও বলেছেন যে সরকারের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত টাকা নেই। এমনকি আমার কাছে স্বাস্থ্য উপকমিটির একজন দায়িত্বশীলের অডিও রেকর্ড পর্যন্ত আছেন, যাকে আর কি আমি বলি যে আমার কাছে তো রেফারেল লেটার আছে, আপনি তো বলেছিলেন যে রেফারেল লেটার থাকলে দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসার জন্য আপনারা পাঠাবেন, তখন সে প্রতিউত্তর দেয় যে আমি যেটা বলছি আমাকে সরকার মিথ্যা বলাইছে, সরকারের কাছে এই মুহূর্তে তেমন কোনো টাকা নাই। আমি কে বলেছে যে সরকার মিথ্যা বলিয়েছে, সে তার নামটা যদি একটু বলেন। তিনি স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব, এতটুকুই জানি, আমি ব্যক্তিগত ভাবে আর না যাই। তো তিনি বলেছেন এটার কোনো ডকুমেন্টস বা জি আমার কাছে অডিও রেকর্ড আছে। জি আমি চাইলে সরকার বলেছে মিথ্যা বলানোর জন্য। সরকার আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে। সরকারের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত অর্থ নাই। তো যদি সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নাই থেকে থাকে, আওয়ামী লীগের এত পরিমাণ লুটেরা, খুনি, আসামি, তাদের যে কোনো একজনের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হতো তাহলে প্রত্যেকটা আহতকে চিকিৎসা দেওয়া তো ভালো, বরঞ্চ অতিরিক্ত টাকা রয়েও যেত। কিন্তু সরকার এই জিনিসটা না করে তাদের অনেককে দেখতেছি যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এই সব জিনিস একদিকে করতেছে। এবং পুনর্বাসনের মাধ্যমে ম্যাডামের তুহিন ফারাবি ভাই, স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের প্রিয়, তো সে কিন্তু অলরেডি কিন্তু শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তো আমরা কি এটা ধরে নিতে পারি যে তারা যেন এই অর্থ সম্পত্তির মালিক হতে পারে, এই জন্যই ম্যাডাম কনসিডার করে যাচ্ছেন বা এই ব্যাপারে ডক্টর ইউনূসকে তেমন কোনো প্রেশারাইজ করছেন না? তো দিন শেষে আবার যে আমাদের এই খুলনা জেলায় যে একজন ক্লিনার বকশিস পায়নি, এজন্য একজন পেশেন্টের অক্সিজেন মাস্ক পর্যন্ত খুলে নিয়েছে এবং সেই পেশেন্ট মারা পর্যন্ত গিয়েছে।
তো এই যদি হয় দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা, আর অন্যদিকে যে এই আপনি যদি সংক্ষিপ্ত করে স্বাস্থ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা যে জায়গাগুলো আছে সেগুলোকে যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন, খুবই সংক্ষিপ্ত। স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা বলতে আমি প্রথমেই বলবো যে আহতদের চিকিৎসা না দেওয়া, শহীদদের লাশ শনাক্ত না করা, তারপরে যে পূর্ণাঙ্গ শহীদ এবং আহতদের লিস্ট না করা, তারপরে প্রত্যেকটা সেক্টরে ছাত্র প্রতিনিধি কিন্তু চাইলেই দেওয়া যেত 1 বছর মেয়াদে এবং বিভিন্ন টার্ম সিস্টেম করে এই ছাত্রদের কিন্তু প্রতিনিধি হিসেবে দেওয়া যেত এবং কিছু ইনফর্মারও ভিতরে রাখা যেত। এবং অব্যবস্থাপনার আরও একটা জিনিস আমি বলতে চাই যে সরকারি হসপিটালে যদি সিসি ক্যামেরা স্থাপন করা হতো, এই পরিমাণে কিন্তু এই প্রাইভেটে যে রুগী দেখানোর যে একটা বাণিজ্য চলতেছে, এই কালচারটা কিন্তু থাকতো না।